মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, সহকারী প্রভাষক সমাজবিজ্ঞান, মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে ক্লাস 9-এ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 8ম অধ্যায় তথা বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন এই অধ্যায়ের কথা বলবো। তোমরা জানো এই অধ্যায় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। এই অধ্যায়ের কয়েকটা টপিক রয়েছে। এর মধ্যে আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করেছি সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র, অর্থাৎ গণতন্ত্র কি বা বাংলাদেশের পার্সপেক্টিভে গণতন্ত্রের বর্তমান অবস্থা, বর্তমান স্বরূপ নিয়ে কথা বলেছি। এরপরে আমরা কথা বলেছি হচ্ছে রাজনৈতিক দল, বা পলিটিক্যাল পার্টিস, এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নির্বাচন বা ইলেকশন। এবং বাংলাদেশের পার্সপেক্টিভে নির্বাচনের ধরন বা নির্বাচন সংক্রান্ত কার্যক্রমকে পরিচালনা করার জন্য যে কমিশন বা নির্বাচন কমিশন, তার বিভিন্ন বিধিবদ্ধ নিয়ম কানুন বা তার বিভিন্ন কার্যাবলী। তো যাই হোক, প্রথমে আমরা দেখব যে নির্বাচন কি। দেখো, যেটা বললাম যে নির্বাচনের ইংরেজি শব্দ হচ্ছে ইলেকশন। ইলেকশন হচ্ছে নির্বাচন, আর নির্বাচন হচ্ছে মূলত প্রার্থী বাছাইকরণ প্রক্রিয়া, অর্থাৎ যে প্রক্রিয়া আমরা একাধিক ব্যক্তি বা একাধিক বিষয় থেকে একটি নির্দিষ্ট বিষয় বা একটি নির্দিষ্ট ব্যক্তিকে নির্ধারণ করি, সেই প্রক্রিয়ার নামই হচ্ছে মূলত নির্বাচন। এই ইলেকশনের সাথে আমি প্রথম ক্লাসে এই অধ্যায়ে বলেছিলাম একটা শব্দ হচ্ছে সিলেকশন, সামঞ্জস্যপূর্ণ যেটা সিলেকশন। এই সিলেকশন শব্দের অর্থ হচ্ছে নির্ধারণ। ইলেকশন আর সিলেকশনের মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, আমি প্রথম ক্লাসেও বলেছিলাম, আবার যদি বলি, নির্বাচন হচ্ছে মূলত ভোট প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী যাচাইকরণ প্রক্রিয়া, আর সিলেকশনটা হচ্ছে মূলত ভোটাভুটি ছাড়া বা কোনো প্রক্রিয়ার মধ্যে না গিয়ে যখন পূর্ব অভিজ্ঞতার আলোকে আমরা কোনো ব্যক্তি বা কোনো বিষয়কে যখন নির্ধারণ করি, সেই প্রক্রিয়াটা হচ্ছে সিলেকশন। আমি বলেছিলাম যে তোমরা ক্লাসে ক্লাস ক্যাপ্টেন বা ক্লাস মনিটর হচ্ছে নির্বাচন করো। তো ক্লাস মনিটর নির্বাচনের প্রক্রিয়াটা যদি এমন হয় যে তোমরা হয়তো ক্লাসে 5 জন হয়তো নির্বাচনে দাঁড়াইলা বা ক্লাস ক্যাপ্টেনের নির্বাচনে দাঁড়াইলা, এখন সবাই মিলে বাকি তোমাদের ক্লাসে সবাই মিলে ওই 5 জনকে ভোটের মাধ্যমে 5 জন থেকে 3 জনকে যে ভোটের মাধ্যমে নির্বাচিত করলো, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে নির্বাচন। অর্থাৎ 5 জন থেকে যে 3 জনকে যেই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করলো বা নির্ধারণ করলো, সেটা হচ্ছে মূলত নির্বাচন বা ইলেকশন। আর যদি এমন হয় যে কোনো ভোটাভুটি ছাড়া ক্লাসে গিয়ে ক্লাস টিচার তোমাদেরকে বলে দিল যে হয়তো মাহিন, এরপরে হয়তো রহিম, করিম, এরা হচ্ছে ক্লাসের 3 জন ক্যাপ্টেন, অর্থাৎ টিচার কিন্তু ক্লাসে গিয়ে কোনো নির্বাচনের মধ্যে গেল না, উনি তার পূর্ব অভিজ্ঞতার আলোকে, অর্থাৎ উনি জানেন কোন স্টুডেন্টটা ভালো বা কোন স্টুডেন্ট হয়তো নিয়ম মেনে চলে বা ক্লাসে নিয়মিত আসে, বা স্টুডেন্টের বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে ক্লাসে টিচার গিয়ে কি করলো, ওই 3 জনকে নির্বাচন করলো। এই যে নির্বাচনের প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সিলেকশন বা নির্ধারণ। অর্থাৎ যেখানে কোনো ভোটাভুটির কোনো বিষয় থাকে না, সেটা হচ্ছে সেই প্রক্রিয়ায় যে প্রক্রিয়া নির্ধারণ করা হয় সেটা হচ্ছে সিলেকশন, আর যেখানে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত করা হয় সেই প্রক্রিয়ার নাম হচ্ছে মূলত ইলেকশন। তো এখন আমরা দেখব বাংলাদেশি নির্বাচনের প্রক্রিয়া বা বাংলাদেশি নির্বাচনের বর্তমান অবস্থা। এখানে তোমরা যদি দেখো, নির্বাচন সংক্রান্ত আলোচনায় প্রথমে রয়েছে নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা ও কাজ, অর্থাৎ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন দেখো, অর্থাৎ নির্বাচন প্রক্রিয়াকে সুসম্পূর্ণ করার জন্য যেই কমিশন বা যেই সংস্থা তৈরি, সেই সংস্থাকে বা সেই কমিশনকে বলা হচ্ছে নির্বাচন কমিশন। অর্থাৎ নির্বাচনের
A to Z কর্মকাণ্ড পরিচালনার দায়ভার এই নির্বাচন কমিশনের। অর্থাৎ একটা রাষ্ট্রের, বা আমি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে নির্বাচন থেকে ইউনিয়ন, উপজেলা, জেলা বা সর্বোপরি হচ্ছে জাতীয় নির্বাচন, এরপরে সিটি কর্পোরেশনের নির্বাচন সহ মেয়র পদের যে নির্বাচনগুলো আছে, অর্থাৎ সকল নির্বাচন সংক্রান্ত কার্যাবলী সুসম্পন্ন করার দায়িত্ব হচ্ছে এই নির্বাচন কমিশন। এমনকি এই যে আমাদের যে হচ্ছে ডিজিটাল যে ভোটার তালিকা হালনাগাদকরণ বা আমাদের ডিজিটাল আইডি, যেটা আমরা যে আমাদের যে কি বলে আমাদের ডিজিটাল যে হচ্ছে ব্যক্তির যে আইডি, সেই আইডি প্রক্রিয়ার কাজকর্ম কিন্তু নির্বাচন কমিশন হচ্ছে মূলত পরিচালনা করে থাকে। তো যাই হোক, এই নির্বাচন কমিশন হচ্ছে গঠিত হয় মূলত, দেখো, একজন প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার থাকে একজন, আর নির্বাচন কমিশনার থাকে হচ্ছে 4 জন, মানে সর্বোচ্চ 4 জন। তাহলে একজন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারের গঠন প্রক্রিয়া হচ্ছে একজন থাকে প্রধান নির্বাচন কমিশনার, আর বাকি 4 জন সর্বোচ্চ 4 জন থাকতে পারে নির্বাচন কমিশনার। এই 5 জনের সমন্বয়ে মূলত হচ্ছে নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন গঠিত। এই নির্বাচন কমিশন হচ্ছে একটি স্বাধীন একটি সংস্থা, যেটা মূলত স্বাধীন ও স্বায়ত্তশাসিত একটি সংস্থা। মূলত এরা হচ্ছে সরকারের বিভিন্ন নিয়ন্ত্রণ বা সরকারের বিভিন্ন বিষয় ছাড়া সরকারের বাইরে গিয়ে এরা স্বাধীনভাবে তাদের কর্ম পরিচালনা সুসম্পন্ন করে থাকে। এবং এই নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি। এরা সরাসরি রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগ পান, রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগ পান 5 বছরের জন্য। যদি এমন হয় যে কেউ কোনো নির্বাচন কমিশনার স্বেচ্ছায় পদত্যাগ করতে চান, তাহলে রাষ্ট্রপতির কাছে তারা পদত্যাগপত্র জমা দেওয়ার মাধ্যমে এই দায়িত্ব থেকে তারা অব্যাহতি পেতে পারে। তাহলে আমরা দেখলাম নির্বাচন কমিশনারের যদি আমরা গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করি, এটা হচ্ছে মূলত গঠন প্রক্রিয়া। আমরা বললাম যে নির্বাচনের গঠন প্রক্রিয়ায় একজন থাকে প্রধান নির্বাচন কমিশনার, 4 জন থাকে নির্বাচন কমিশনার। এই 5 জন নিয়ে হচ্ছে মূলত নির্বাচন কমিশন গঠিত। এই নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি 5 বছরের জন্য। কি যদি কোনো নির্বাচন কমিশনার চান তিনি তার দায়িত্বে থাকবেন না বা দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন, তাহলে রাষ্ট্রপতির কাছে ওনার পদত্যাগপত্র জমা দেওয়ার মাধ্যমে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারেন। এই হচ্ছে মূলত নির্বাচন কমিশনের গঠন। নির্বাচন কমিশনের কাজ যেটা বললাম, যে বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত সকল কার্যাবলী সম্পূর্ণ করার দায়িত্ব হচ্ছে এই নির্বাচন কমিশনের। এরপরে দেখো নির্বাচনী আচরণবিধি। একটি নির্বাচনকে সম্পূর্ণ করা বা একটি নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য অবশ্যই কিছু আচরণবিধি বা কিছু রুলস প্রণয়ন করা থাকে বা কিছু প্রণয়ন করা আছেও, যার পরিপ্রেক্ষিতে নির্বাচন পরিচালিত হয়। এমনকি নির্বাচনকে কেন্দ্র করে যে বিভিন্ন ধরনের প্রচার বিজ্ঞপ্তি বা প্রচার অভিযান চলে, সেই প্রচার অভিযানেরও একটি নির্দিষ্ট মাত্রা বা নির্দিষ্ট একটি প্যারামিটার বলি বা নির্দিষ্ট একটি নিয়ম বলি, তা দ্বারা তারা হচ্ছে মূলত নির্বাচন কার্য পরিচালনা করে বা নির্বাচনী হচ্ছে প্রচার চালায়। এমন বিভিন্ন নিয়মগুলো পরিচালনা করার দায়িত্ব থাকে হচ্ছে নির্বাচন কমিশনার। আমরা এখন দেখব নির্বাচনী আচরণবিধির মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে মূলত, যেটা বাংলাদেশি নির্বাচন কমিশনার দ্বারা কি বলে নির্বাচন কমিশনার দ্বারা প্রবর্তিত এবং যেটা বাংলাদেশের নির্বাচনে মূলত যেগুলো ফলো করা হয়। এর মধ্যে প্রথম যেটা আছে, দেখো, নির্বাচন সংক্রান্ত বিধি পালন করা, অর্থাৎ নির্বাচন সংক্রান্ত সকল আইন কানুন পালন করতে হবে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিদের। কোনো প্রতিষ্ঠানে চাঁদা বা অনুদান প্রদান নিষেধ, অর্থাৎ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কাউকে চাঁদা প্রদান করা নিষিদ্ধ। এরপরে দেখো নির্বাচনী প্রচারণা রয়েছে। আচরণবিধির মধ্যে একটা হচ্ছে নির্বাচনী প্রচারণা। দেখো নির্বাচনী প্রচারণার মধ্যে প্রথম কথা হচ্ছে এমন উচ্চ শব্দে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না যেটা মানুষের স্বাস্থ্য বা মানুষের চলাচলের জন্য যেটা ক্ষতিকর, এবং এটা হচ্ছে সকাল 9টা থেকে রাত সন্ধ্যা 6টা এর মধ্যে নির্বাচনী প্রচারণা চালাতে হবে। অর্থাৎ
খুব ভোরে বা খুব সকালে অর্থাৎ 9টার আগে বা 6টার পরে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। কোনো রাস্তা, কোনো শিক্ষা প্রতিষ্ঠান অবরোধ করে বা কোনো রাস্তা অবরোধ করে, যে রাস্তাগুলোতে যান চলাচল বা মানুষজন যাতায়াত করে, এরকম কোনো রাস্তা অবরোধ করে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না, বা কোনো কমিটি বা কোনো সভা মিছিল মিটিং করা যাবে না, এবং মোটর বাইকে উচ্চ শব্দে হর্ন ব্যবহার করে কোনো নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। এরপরে যদি বলি, এই যে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন যে ব্যানারগুলা ছাপানো হয় বা ব্যানার বা প্রতীক ছাপানো হয়, এই প্রতীকগুলা আমরা দেখি যে যত্রতত্র বা যেখানে সেখানে লাগানো যাবে না। অর্থাৎ আঠা দিয়ে কোনো বাড়ির দেয়াল বা কোনো হচ্ছে গাছ বা কারো টিনের হচ্ছে বেড়ার সাথে, বা অর্থাৎ কোনো জনবসতি বা কোনো বসতিপূর্ণ অবস্থার সাথে সম্পৃক্ত কোনো বিষয়ের সাথে লাগানো যাবে না। অর্থাৎ সহজ কথা যদি বলি, এইটা শুধুমাত্র তাঁতি দিয়ে বা শুধুমাত্র যদি একটি দড়ি বা রশি বলি, এই রশি দিয়ে টানিয়ে রাখা যাবে। এর বাইরে কোনোভাবেই প্রচার অভিযানের জন্য যে প্রতীক বা পোস্টারগুলা বলি, এই পোস্টারগুলা কোথাও আঠা দিয়ে লাগানো যাবে না। এরপরে এখানে বলা হচ্ছে, দেখো, নির্বাচনী উপলক্ষে কোনো নাগরিকের জমি বাড়ি বা কোনো স্থাবর অস্থাবর সম্পত্তির ক্ষতি করা যাবে না। অর্থাৎ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তির কোনো ক্ষতি করা যাবে না। এই রকম বিভিন্ন নিয়মগুলো হচ্ছে মূলত নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী প্রচার অভিযানের কিছু নিয়ম। অর্থাৎ ব্যক্তি চাইলে যে তার ইচ্ছা মতো প্রচার অভিযান চালাবে, বিষয়টা এরকম না। তাকে কিছু নিয়ম নীতি ফলো করতে হবে, এবং ব্যক্তি প্রচার করতে গিয়ে অপর ব্যক্তিকে বা অথবা অপর প্রার্থীকে বা অপর প্রার্থীদের প্রচারের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গদের কোনো প্রকার হয়রানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। এমনও হতে পারে, বা এমনকি যদি এটাও হয় যে তুমি একজন নির্বাচনের প্রার্থী, তোমার এলাকায় বা তোমার বাড়ির সামনেও যদি অন্য প্রার্থী এসে তার প্রচারের জন্য মানে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে, সেই হেতু তুমি তাকে বাধা প্রদান করতে পারবে না। এটা হচ্ছে নির্বাচনী প্রচারের একটি নিয়ম বলি বা একটি আইন যেটা বলি। এরপরে দেখো, নির্বাচনকে প্রভাব মুক্ত রাখতে হবে। অর্থাৎ নির্বাচনকে প্রভাব মুক্ত রাখার জন্য অর্থ, অস্ত্র, পেশি শক্তি কিংবা স্থানীয় ক্ষমতা দ্বারা নির্বাচনকে কোনোভাবেই প্রভাবিত করা যাবে না। সর্বশেষ হচ্ছে নির্বাচনী অনিয়ম বা ভোট কেন্দ্রে প্রবেশাধিকার। অর্থাৎ ভোট কেন্দ্রে সুষ্ঠু নিয়মতান্ত্রিক উপায়ে বা লাইনবদ্ধ বলি, সারি সারি বলি বা ধারাবাহিকভাবে বলি, গিয়ে মূলত নির্বাচন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। এখানে হুলস্থুল করে বা স্লোগান দিয়ে বা হচ্ছে আমি যদি বলি যে খুবই জয়ধ্বনি দিয়ে নির্বাচনের কেন্দ্রে গিয়ে নির্বাচনী কর্মকাণ্ডকে প্রভাব বিস্তার করা বা বিভিন্ন ধরনের বাধা বিঘ্নের সম্মুখীন করার কোনো সুযোগ নেই। যদি এই রকম কর্মকাণ্ড কেউ পরিচালনা করে, তাহলে সেটা মূলত নির্বাচনী অপরাধ হবে। এর বাইরেও নির্বাচনী অপরাধমূলক বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে। দেখো, আমরা যেগুলো দেখলাম এগুলো হচ্ছে নির্বাচনী আচরণবিধি। এরপরে আচরণবিধির পরে যদি আমরা দেখি, এই আচরণবিধি ভঙ্গ করলে বা আচরণবিধি লঙ্ঘন করলে যে অপরাধ হয় সেটাকে বলা হচ্ছে নির্বাচনী অপরাধ। নির্বাচনী অপরাধ কি? প্রথমে আছে, দেখো, প্রথম যেটা আছে নির্বাচনে ব্যয়ের বিধান লঙ্ঘন করা। অর্থাৎ নির্বাচনকে কেন্দ্র করে সরকার কর্তৃক একটি ব্যয়ের খাত অথবা প্রত্যেকটা প্রার্থী কি পরিমাণ ব্যয় করতে পারবে এর একটা নির্দিষ্ট সীমা থাকে, এই সীমা অতিক্রম করা যাবে না। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে ঘুষ গ্রহণ করা যাবে না। 3 নাম্বার হচ্ছে জাল ভোট প্রদান করা যাবে না। 4র্থ নাম্বার হচ্ছে নির্বাচনে প্রভাব খাটানো যাবে না। 5ম নাম্বার হচ্ছে, দেখো, প্রার্থী সম্পর্কে কোনো মিথ্যা তথ্য দেওয়া যাবে না। এরপরে ভোট কেন্দ্রে কোনো ভোটাধিকার না যেতে বাধা দেওয়া যাবে না এবং বেআইনি আচরণ করা যাবে না। অর্থাৎ কোনো ভোট কেন্দ্রে ভোটারদেরকে যেতে বাধা প্রদান করা যাবে না। কোনো ব্যক্তি বা কোনো নির্বাচনী কমিশনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের কোনো প্রভাব খাটিয়ে তাদেরকে প্রভাবিত করা যাবে না। বেআইনি আচরণমূলক
কর্মকাণ্ড করা যাবে না, এরপরে কোনো মিথ্যা তথ্য দেওয়া যাবে না, এরপরে বলা হচ্ছে যে জাল ভোট প্রদান করা যাবে না, এবং একজন ব্যক্তি একের অধিক ভোট প্রদান করতে পারবে না, একজনের ভোট অন্যজন দিতে পারবে না। এই জাতীয় বিভিন্ন বিষয় রয়েছে যে বিষয়গুলোকে বলা হচ্ছে নির্বাচনী অপরাধ। অর্থাৎ এই ধরনের কর্মকাণ্ড করলে সে নির্বাচনী অপরাধমূলক কর্মকাণ্ডের আওতাধীন চলে গেল। যখনই এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সে নির্বাচনী অপরাধমূলক কর্মকাণ্ড করে ফেললো, তখনই তার এই অপরাধের জন্য দেখো নির্বাচনী দণ্ড রয়েছে বা অপরাধের দণ্ড রয়েছে। অর্থাৎ এখানে দেখো জিনিসগুলো একটু ধারাবাহিক ভাবে বলা হচ্ছে। প্রথম কথা হচ্ছে নির্বাচনী আচরণ বিধি, অর্থাৎ কোন প্রক্রিয়ার একজন প্রার্থী তার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে সেটা হচ্ছে নির্বাচনী আচরণ বিধি, এবং কোন কাজগুলা করলে নির্বাচনী অপরাধ হবে বা অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে পরিগণিত হবে সেই ধরনের কর্মকাণ্ডকে বলা হচ্ছে নির্বাচনী অপরাধ। এবং এই ধরনের অপরাধগুলা করার ফলে তার দণ্ড কি বা তার পানিশমেন্টটা কি সেটাও এখানে দেওয়া আছে। দেখো এখানে বলা হচ্ছে যে নির্বাচনী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত নির্বাচনী অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে কেউ যদি সম্পৃক্ত হয়ে যায় তাহলে তার অপরাধ হচ্ছে সর্বনিম্ন 2 বছর থেকে সর্বোচ্চ 10 বছরের সশ্রম কারাদণ্ড। এইখানে একটা জিনিস দেখো, একটা হচ্ছে সশ্রম আর একটা হচ্ছে বিনাশ্রম। সশ্রম আর বিনাশ্রম, দেখো ব্যক্তি বা আমি যদি বলি যে যারা হচ্ছে কয়েদি রয়েছে বা যারা হচ্ছে জেলখানায় থাকে বা অপরাধী যারা জেলখানায় বদ্ধ থাকে, এরা মূলত দুই ভাবে হচ্ছে শাস্তি ভোগ করে, একটা হচ্ছে সশ্রম আর একটা হচ্ছে বিনাশ্রম। সশ্রমটা হচ্ছে জেলখানায় ব্যক্তি থাকবে এবং থাকার সময় বা থাকাকালীন তাকে বিভিন্ন ধরনের কাজ করতে হবে। অর্থাৎ বিভিন্ন ধরনের কাজ বলতে কি, জেলখানায় বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। যেমন আমি যদি বলি যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জেল কর্তৃপক্ষ করে থাকে, যেমন জেলখানায় পুকুর রয়েছে সেখানে মাছ চাষ হয়, বা জেলখানায় কৃষিকাজের ব্যবস্থা রয়েছে, কুটির শিল্পের ব্যবস্থা রয়েছে, বিভিন্ন ধরনের যে হস্তশিল্পের ব্যবস্থা রয়েছে, এরকম বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের ব্যবস্থা রয়েছে জেলখানায়। তো ওই সকল ব্যক্তিদেরকে বা ওই সকল অপরাধীদেরকে যারা নির্বাচনী অপরাধের সাথে সম্পৃক্ত, এরা সর্বনিম্ন 2 থেকে সর্বোচ্চ 10 বছর সাজা ভোগ করবেন, এবং তারা অবশ্যই সবাই সশ্রম অর্থাৎ শ্রমের সহিত সাজা ভোগ করতে হবে। সশ্রম মানে শ্রমের সহিত, আর বিনাশ্রম মানে জেলখানায় শুধু থাকবে, তাকে কোনো এক্সট্রা পরিশ্রম করতে হবে না, সেটাকে বলা হচ্ছে বিনাশ্রম। অর্থাৎ শ্রম ব্যতীত কারাভোগ করাকে বলা হচ্ছে বিনাশ্রম, আর শ্রমের সাথে কারাভোগ করাকে হচ্ছে সশ্রম। এই হচ্ছে মূলত নির্বাচনী দণ্ড বা নির্বাচনী অপরাধের সাথে সম্পৃক্ত যে সকল ব্যক্তিবর্গ রয়েছে তাদের পানিশমেন্টের সময়সীমা। তো এই অধ্যায়ে মূলত তোমাদের এই ছিল সর্বশেষ টপিকের আলোচ্য বিষয়। আমি আশা করব যে তোমরা এই অংশটুকু একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা, কারণ এটা বাংলাদেশের নির্বাচনের সাথে সম্পৃক্ত এবং নির্বাচনী বিভিন্ন বিষয়গুলো জানার জন্য তোমার এই পাঠটা অতীব গুরুত্বপূর্ণ। আর আমি সবসময় বলি যেটা, যখন তোমরা ক্লাস দেখবা তখন অবশ্যই সাথে বই নিয়ে দেখবা। বই থাকলে তোমরা ক্লাসের তথ্যটার সাথে বইয়ের তথ্যটাকে মিলাই নিতে পারো। তো তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো।